জুলাই আন্দোলনের ২ বছরেও আলোর মুখ দেখেনি জুলাই জাতীয় সনদ। সনদ বাস্তবায়ন নিয়ে এখনো মুখোমুখি সরকার ও বিরোধী দল। সরকার বলছে সনদ বাস্তবায়নের খুব কাছে তারা, সংস্কার নিয়ে আলোচনা হলেও সংবিধান সংশোধনী সবশেষ উপায়। তবে বিরোধী দল এখনো অনড় সংস্কার প্রস্তাবে। দাবি আদায় না হলে আসবে কঠোর আন্দোলন। আরো জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ২ বছরেই বেশ ফিকে হয়ে গেছে দেয়ালে আঁকা গ্রাফিতির রং। সেই সাথে অনেকটাই ফিকে জুলাইয়ের আকাঙ্ক্ষা, সংস্কারের ভবিষ্যৎ। সংসদে সরকারি দলের চাওয়া সংবিধান সংশোধন, আর বিরোধী দল চাইছে সংস্কার। কি হবে এর ভবিষ্যৎ? বর্ষা বিপ্লবের জুলাই, ২ বছর আগের যে জুলাই বাংলাদেশিদের জীবনে রেখে গেছে সবচেয়ে বড় প্রভাব। কোটা সংস্কার থেকে শুরু হয়ে লাগাতার ৩৬ দিনের আন্দোলন একসময় রূপ নেয় এক স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে। গণঅভ্যুত্থানের পর দেশকে ঠেলে সাজিয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে যেসব পদক্ষেপ নেওয়া হয় তার অন্যতম বিষয় সংস্কার। আলাদা আলাদা সংস্কার কমিশন গঠন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার লক্ষ্যে ঐকমত্য কমিশন, আলোচনা ও মত দ্বিমতের শেষে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের আয়োজন ছিল তার চূড়ান্ত ধাপ। সে সনদ বাস্তবায়নের দায়িত্ব ছিল নির্বাচিত সরকারের কাঁধে। বলা ছিল, নির্বাচিত সংসদ সদস্যদের শপথের মাধ্যমে গঠন করা হবে একটি সংবিধান সংস্কার পরিষদ। তবে সরকারি দলের সদস্যদের শপথ না নেয়ায় শঙ্কা দেখা দেয় সনদ বাস্তবায়নের ভবিষ্যৎ নিয়ে। বিরোধী দলের মতে সরকার সংস্কারের নামে দিয়েছে শুভঙ্করের ফাঁকি। সরকার যে একটা শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, এই ফাঁদে জামাত পা দিবে না। কারণ জুলাই অভ্যুত্থান সংবিধান সংশোধনের জন্য হয়নি, সংবিধান সংস্কারের জন্য হয়েছে। ৪ মাসের মতো যাচ্ছে, ১ বছর অতিক্রম করতে হবে না। যদি হয় তাহলে বিএনপিকে বিরোধী দল থেকে শুরু করে সাধারণ গণমানুষের এটা প্রতিবাদের মুখে পড়তে হবে, রাজনৈতিকভাবেও সামাজিকভাবে। এ বিষয়ে সরকারকে তার মেয়াদের ১ বছর সময় দিতে চায় বিরোধী দল। তেমনটা না হলে রাজপথে সমাধানের হুঁশিয়ারি তাদের। সংশোধনের কোনো গাল গল্প না, যে আমাদের একদম এই সংস্কারগুলো লাগবে, একদম মেইন সংস্কার, যেটা তাদের ৩১ দফার প্রথম দফাতেও আছে। সো আমরা আশা করছি এটা হবে, না হলে এটা আমরা বিরোধী দলের জায়গা থেকে যেভাবে এটা মোকাবেলা করা রাজনৈতিকভাবে আমরা সেটা করব। ৫ই আগস্ট একটা অভ্যুত্থান হয়েছে, এটাই সত্য, এবং এটার পিছনে যে একটা লক্ষ্য ছিল, প্রত্যাশা ছিল, এটাও সত্য। প্রতিশ্রুতি সব দিয়েছে, এটাও সত্য, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। সুতরাং জুলাইকে কেউ যদি মুছে ফেলতে চায় সেটা ভুল করবে তারা। তবে সরকারি দলের দাবি, সনদ বাস্তবায়নের খুব কাছেই রয়েছেন তারা। বিরোধী দলে অ্যাকচুয়ালি অনেক জ্ঞানী এবং অনেক চৌকস মানুষ আছেন, কিন্তু বিরোধী দলের একজন ছাড়া আর সবাই নতুন সদস্য। কাজেই এটা বুঝতে একটু সময় লাগে। সংবিধান সর্বশেষ আমাদের সংবিধান সংশোধন করতেই হবে। টুডে করি, টুমরো করি। জুলাই সংস্কারে যেটা হয়েছে, সনদ হয়েছে, 100% আমরা বাস্তবায়ন করব। আমি বাস্তবায়ন করব। আপনার ডিফারেন্স কিছু নাই, আমরা একদম কাছে আছি, একেবারে কাছে। খুব শিগগিরই দেখবেন। জাতীয় নির্বাচনে গণভোটের রায়ের পর জুলাই সনদ বাস্তবায়নের কথা ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে। তবে সরকার সে পথে না হেঁটে সংস্কার পরিষদে শপথ না নিয়ে বেছে নিয়েছে সংবিধান সংশোধনের পন্থা। সে পন্থা কতটা কাজ করবে আর জুলাই সনদ কেমনভাবেই বাস্তবায়ন হবে তা নির্ভর করছে এখন ক্ষমতাসীন দলের উপরই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে আছেন নাফ নদী সংলগ্ন এলাকার মানুষ। এই পরিস্থিতিতে নাফ নদী ও সীমান্ত জুড়ে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টেকনাফের সীমান্ত এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি দেখা গেছে। সীমান্তের সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়েছে। এছাড়া সীমান্ত জুড়ে বিজিবি ও কোস্ট গার্ডের অতিরিক্ত টহল বেড়েছে। সীমান্তবাসী জানান, বুধবার রাত ৯টার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতর থেকে একের পর এক বিস্ফোরণ এবং যুদ্ধ বিমানের শব্দ শোনা যায়। শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি। এদিকে প্রতিবেশী দেশের অস্থিরতায় বিজিবিকে সতর্ক থাকতে দেখা গেছে। এ অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। চট্টগ্রাম নগরীতে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু।
মৌসুম শুরুর আগেই নগরীতে এডিস মশার বিস্তার নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে স্বাস্থ্য বিভাগের জরিপে। প্রতি 4টি বাড়ির মধ্যে একটি বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা। পরিস্থিতি বিবেচনায় নগরের 8টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মৌসুম শুরুর আগেই চট্টগ্রাম নগরীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, আর এডিস মশার বিস্তার নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে স্বাস্থ্য বিভাগের জরিপে। গত 8 থেকে 17 জুন পর্যন্ত 10 দিনের জরিপে নগরের 18টি ওয়ার্ডের 370টি বাড়ি পরিদর্শন করা হয়। এতে দেখা যায় প্রতি 4টি বাড়ির মধ্যে একটিতে এডিস মশার লার্ভা রয়েছে, অর্থাৎ হাউস ইন্ডেক্স পাওয়া গেছে প্রায় 27%, যা স্বাভাবিক মাত্রার তুলনায় প্রায় 5.5 গুণ বেশি। শুধু বাড়িতেই নয়, পরীক্ষা করা বিভিন্ন পানির পাত্রেও মিলেছে লার্ভার অস্তিত্ব। বালতি, ড্রাম, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এসি ট্রে এবং নির্মাণ সামগ্রীতে বেশি লার্ভা পাওয়া গেছে। 370টি বাড়িতে জরিপ করি, তার মধ্যে আমরা 99টি বাড়িতে মশার লার্ভা পাই বা পজিটিভ হয়। এটাকে যদি আমি ইন্ডেক্সে তুলনা করি, যেটাকে হাউস ইন্ডেক্স বলি, এই হাউস ইন্ডেক্সটা আসে হচ্ছে 26.76%, যেটা স্বাভাবিক হচ্ছে আপনার 5 বা 5-এর কম, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা একটু বেশি। জরিপে আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হাউস ইন্ডেক্স, ব্র্যাটো ইন্ডেক্স এবং কন্টেনার ইন্ডেক্স, এই 3টি সূচকেই চট্টগ্রামকে উচ্চ ঝুঁকিতে পাওয়া গেছে। এবছর ডেঙ্গু কিন্তু বাড়তে পারে, এবং যাতে আমরা এইটা যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভয়াবহ অবস্থা হতে পারে। সিটি মেয়র জানান, নগরীতে এডিস মশার লার্ভা নিধনে উন্নত মানের ওষুধ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি যেসব বাসা এবং প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু চিকুনগুনিয়ার পাশাপাশি আপনার জিকা ভাইরাসও হতে পারে, আবার জাপানিজ এনসেফালাইটিস নামে একটি রোগ, যেটা একটা মহিলার কাছে পাওয়া গেছে। এইগুলি নিয়ে আমরা কিন্তু জিনোম আপনার সিকোয়েন্সের মাধ্যমে আমরা সেটা করছি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে প্রেগনেন্সি উইথ ডেঙ্গু, এই রোগীগুলো সবসময় কমপ্লিকেটেড থাকে, তখন আমরা আইসিইউতে রোগীগুলো সাথে সাথে শিফট করে দেবো। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় বিলীন হয়েছে 1.5 শতাধিক বাড়িঘর আর কয়েকশো একর ফসলি জমি। সর্বস্ব হারিয়ে অনেকেই মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ বা বাঁধে। ভাঙন কবলিতরা বলছেন, বর্তমানে হুমকিতে আছে রাস্তাঘাট, মসজিদ ও কালভার্ট। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম সদরের হোলখানা ইউনিয়নের শারডুব গ্রামের সত্তরুদ্ধ দেলোয়ার হোসেনের কাছে ধরলা নদী এখন এক জীবন্ত আতঙ্কের নাম। একে একে 3বার তিনি সর্বস্ব হারিয়েছেন। আবারও ধরলা নদীর ভাঙন শুরু হওয়ায় নির্ঘুম রাত কাটছে তার। যে কোনো মুহূর্তে মাথা গোজার শেষ ঠাইটুকু নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় তিনি। সব ভাঙি যাওয়া নিছে, থাকার মতো কোনো জায়গা নাই, কোনো বস্তাও ফেলায়নি আমার এখানে। ঘর খুলি খুলি মাটিত ফেলে তুছি, একটা সব বিলবেল হয়লা বেরিয়া ধরলার পানির হতে। দেলোয়ার হোসেনের মতো নিঃস্ব শারডুব গ্রামের মানুষেরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন প্রশাসনের দিকে। ভাঙন রোধে দ্রুত জিও ব্যাগ বা স্থায়ী বাঁধের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। আমরা ৭৪ সাল থেকে এই চরে বসবাস করি, এই তখন থেকে বাড়ি ভাঙতে ভাঙতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এই চর অঞ্চল মিলিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাও মনে করেন ধরলা ভাঙতে ভাঙতে ওর কাছাকাছি চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ৬,০০০ বস্তা দিয়েছিল, সে ৬,০০০ বস্তার অর্ধি বস্তা এখানে মাঝতে ৭৫ ফিট জায়গাতে কাজ করছিল। রাস্তা নাই, ঘাট নাই, মনে করে বাচ্চা কোচা কোথায় যায়, কোথায় লেখাপড়া করে, কি করে না করে। আমরাগুলি মনে কর জমা নাই, জমি নাই, মনে কর কলার বাগান ছিল বা অনেক কিছু ছিল, শোক শেষ। আমারগুলির অনুরোধ, আমার বাড়িতে করি মনে করো স্থানীয় করি দাও, আমরাগুলি
মানে ওইদিকে ধরুন বাচ্চা কোচা নিয়ে বসবাস করি থাকতে পারি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে ৭৫ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে। আমরা ইতিমধ্যে ৭৫ মিটারের একটি ইমার্জেন্সি প্যাকেজ বাস্তবায়ন করেছিলাম। বাকি আরও কিছু ভাঙন আছে, আমরা সেগুলো অবজারভেশনে আছে। আমরা পর্যায়ক্রমে আরও প্যাকেজের অনুমতি পেলে তারপর আমরা কাজ বাস্তবায়ন করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের মতে এবার জেলায় ১৬টি নদ নদীর ৪৫ কিলোমিটার এলাকায় ৩০টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। শাকিলা সিথি, একাত্তর। বরগুনায় বিচারকের সই জাল করে ভুয়া পেমেন্ট অর্ডারে মামলার রায়ের টাকা আত্মসাৎ করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর। এই ঘটনায় চরম বিপাকে পড়েছেন মামলার বাদী ও আসামি। খোদ সহকারী পাবলিক প্রসিকিউটরের এমন জালিয়াতিতে বিব্রত আইনজীবী সমিতি। এদিকে সই জালিয়াতির বিষয়টি সামনে আসায় হিসাবরক্ষণ অফিসের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত। সাগর আকুনের তথ্য ছবিতে প্রতিবেদন। যদি ভক্ষক হয় সাধারণ মানুষ আমাদের কাছে আসবে। সিগনেচারটা দেওয়া এই কারণে হয়তো জালিয়াতি যা করতে না করতে মামলা আমাদের কাছে নাই। আমরা কোথায় বিচার পাবো? সমস্ত ডকুমেন্টের সাথে স্বাক্ষর জাল কইরা তাদের দৃষ্টান্ত বিচার হচ্ছে। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি বরগুনার পাথরঘাটার মাছ ব্যবসায়ী সতীন্দ্রনাথ বালার ৪,৫০,০০০ টাকার চেক ডিজঅনারের মামলায় গ্রেপ্তার হন তালতলির আরেক মাছ ব্যবসায়ী আবু হানিফ। ২ বছর পর বরগুনার যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আহমেদ সাইদ আসামিকে টাকা ফেরত দেওয়ার রায় দেন। এ সময় আবু হানিফের স্বজনরা সোনালী ব্যাংকের মাধ্যমে আদালতে ২,২৫,০০০ টাকা জমা দিলে বাদী বিবাদীর মধ্যে মীমাংসা হয়ে যায়। বিচারক বদলি হবার পর এবছরের মে মাসে নতুন বিচারক দেবব্রত বিশ্বাস স্বাক্ষরিত পেমেন্ট অর্ডার পেয়ে বাদী ও তার আইনজীবীরা যান হিসাবরক্ষণ অফিসে। সেখানে জানা যায় রায় টাকা তুলে নিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদুল ইসলাম। এসডি অফিস থেকে যখন আমরা টাকা উত্তোলন করতে গেছি তখন আমরা জানতে পাই যে এই পেমেন্ট অর্ডারটা অলরেডি হয়ে গেছে এবং তখন নথিপত্র যাচাই বাছাই শেষে দেখা যায় যে অ্যাডভোকেট শহীদ, সে বর্তমানে এপিপিও, সেই টাকাটি তুলে নিয়ে গেছে। ঘটনার তদন্তে দেখা যায় বিচারক মামলার পেমেন্ট অর্ডার দেওয়ার আগে গত ৯ ফেব্রুয়ারি শহীদুল ইসলাম একটি পেমেন্ট অর্ডার ও চালানের কপি জেলা হিসাবরক্ষণ অফিসে জমা দিয়ে টাকা তুলে নিয়েছেন। বিল যখন উনি আবার আমাদের কাছে চাইছে তখন আমি রেজিস্টার টানছি। আমরা প্রত্যেকটা কেসে রেজিস্টার টানি। রেজিস্টার টানলে তখন মামলার নাম্বারটা আমরা দেখলাম যে ১৮২/22 অলরেডি আমরা পেমেন্ট করছি। তখন যে আমি এটা বন্ধ করি। তদন্তে আরো জানা যায় পেমেন্ট অর্ডারে বরগুনার সাবেক যুগ্ম ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ওসমান গনি ও তার স্টেনোগ্রাফার আব্দুল্লাহ আল মামুনের সই আছে। না, এরকম আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। এটা সবচেয়ে বেশি বলতে পারি, আসে নাই আমার কাছে। এ বিষয়ে স্টেনোগ্রাফার ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তিনি সই জাল করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মানে উনি কারণ কোর্টের ভিতর থেকে এরকমই করে কেউ পার পায়নি। তবে অভিযুক্ত শহীদুল আলম এ বিষয়ে কিছু জানাতে রাজি হননি। এদিকে এমন জালিয়াতিতে চরম বিপাকে পড়েছেন বাদী ও আসামি পক্ষ। সরকারিভাবে টাকাটা জমা হয়, সেখান থেকে টাকাটা যদি ছিনতাই হয় বা কোনো প্রতারক যদি নিয়ে যায় তাহলে মানুষের আশার স্থল, ভরসার স্থল কোথায় থাকবে? আমরা কোথায় বিচার পাবো? এভাবে প্র্যাকটিস করলে বিচার প্রার্থী মানুষের ক্ষতি হয়ে যাবে, এটা ঠিক হয় না। ঘটনা প্রমাণিত হলে সনদ বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির আহ্বায়ক নুরুল আমিন। এটা বিচার ব্যবস্থাকে তো মানুষের আস্থাহীনতা ফেলে দিচ্ছে এবং মানুষের আস্থা হারিয়ে ফেলছে এবং এটার একটা দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে। দেখুন, এ ঘটনায় হিসাবরক্ষণ অফিসকে ৩০শে জুনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় আদালত। তবে এখনো সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মুনিরা কাজুরি, ৭১।